চাপের নাম বাপ বুঝেছেন বোধহয় মোহাম্মদ ইউনূস, এবং সেটা বুঝতে পেরেই বোধহয় পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে যাচ্ছে বুঝেই শেষ পর্যন্ত সুর বদল করে ঘুর পথে ভারতবর্ষকে অফার পাঠাচ্ছেন। আমি আজকে ভারত বার্তা এই কথাগুলো নিয়ে এলাম কেন আপনারা জানেন। সাম্প্রতিককালে বাংলাদেশের মৌলবাদীরা সেভেন সিস্টার্স নিয়ে অনেক বড় বড় কথা বলেছে। চিকেন নেক যদি আমরা কেটে দিই সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত তার বিকল্প পরিকল্পনা অনেকদিন ধরেই করে রেখেছিল, আকাশপথ তো খোলাই আছে। প্লাস সিটওয়ে দ্বীপ, আপনার সিটওয়ে বন্দর আপনারা জানেন মায়ানমারে, সেই সিটওয়ে বন্দর দিয়ে দীর্ঘ পথ তৈরি করা এবং সেখানে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট ভারত সরকার মায়ানমারের জুন্টা সরকার এবং তাদের আরাকান আর্মির সঙ্গে যৌথভাবে দুদফায় এগ্রিমেন্ট করে তার ব্যবস্থা করে নিয়েছে। এবং সেখান থেকে সরাসরি ওই সিটওয়ে বন্দর থেকে বঙ্গোপসাগরের সিটওয়ে বন্দর থেকে যে রাস্তা প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে আইজলে পৌঁছে যাবে, মিজোরামের আইজল। এবং আইজলে পৌঁছলে সেখান থেকে উত্তর পূর্বাঞ্চলে ভারতের যে কোনো দ্রব্যাদি পৌঁছে যাবে। ভারতের টার্গেটটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে, মানে কলকাতার বন্দর থেকে সরাসরি সিটওয়ে বন্দরে যোগাযোগ, একদম বাংলাদেশের বাইরে দিয়েই পুরো ব্যাপারটা ঘটবে এবং বঙ্গোপসাগর দিয়ে জাহাজ চলে যাবে মায়ানমারের সিটওয়ে বন্দর এবং সেখান থেকে 300 কিলোমিটার পথ পাড়ি দিলে আইজল, মিজোরাম। এবং স্বাভাবিকভাবে যে রাস্তা তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের ক্ষেত্রে ভারত সরকার খুব স্ট্র্যাটেজিক একটা ডেভেলপমেন্ট নিয়ে করেছে, যেটা খুব সাইলেন্টলি করেছিল, অনেক দিন ধরেই করেছিল। সেটা হচ্ছে জুন্টা সরকারের সঙ্গে এগ্রিমেন্ট করে প্রায় 46টা প্রজেক্টে জুন্টা সরকারে ভারত সরকার তার ফাইন্যান্সিয়াল কোলাবোরেশন করেছে মায়ানমারে। একদিকে এটা, পরবর্তীকালে আরাকানরা যখন প্রায় 271 কিলোমিটার বর্ডার এরিয়াগুলোকে দখল করে নিয়েছে, তখন আরাকানদের সঙ্গে যে এগ্রিমেন্টটা ভারত সরকার করেছে সেটা হচ্ছে, তোমরা যেহেতু আরাকানরা বিস্তীর্ণ অঞ্চলে দখলের মধ্যে রয়েছে যারা জুন্টা সরকারের বিদ্রোহী, তাদের যেটা করেছে ভারত সরকার সেটা হচ্ছে আপনাদের কোনো কনসার্নকে দিয়ে দিন, যে কনসার্ন পুরো ইমপ্লিমেন্টেশন পার্টে তাদের ডিপ্লয়মেন্ট অফ লেবার্স থেকে শুরু করে ম্যান পাওয়ার, রিসোর্স, এনার্জিটাকে আমরা ভারত সরকার কাজে লাগাবো। একদিকে জুন্টা সরকারের আয়ত্তে যতটা জমি আছে সেখান দিয়ে যে রাস্তা 6 লেনের রাস্তা তৈরি হচ্ছে এবং সেই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করবে, সরাসরি একদম আইজল পর্যন্ত চলে যাবে। সেই রাস্তার ব্যবহারের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে যে ম্যান পাওয়ার রিসোর্সটা দরকার এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেটা দরকার, অর্থাৎ ওখানকার যে জমি অধিগ্রহণ, সেই পুরো ব্যাপারটাতে আরাকানদের যেসব ইউনিট আছে, সংস্থা আছে, সেই সংস্থাগুলোকে ভারত সরকার, ভারতের ইমপ্লিমেন্টিং অথরিটি যারা এটি প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করছেন, তারা তাদের দায়িত্ব দিয়ে দিচ্ছেন। অর্থাৎ বড় ফাইন্যান্সিয়াল রিসোর্স কিন্তু শেষ পর্যন্ত সেইখানকার মানুষদের কাছে পৌঁছেছে যে অংশগুলো আরাকানরা নিয়ন্ত্রণ করে। আর জুন্টা সরকারের সঙ্গে যেহেতু 46টা প্রজেক্টের কোলাবোরেশন আছে এবং প্লাস এই ইনভেস্টমেন্টের জন্য তার একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট জুন্টা সরকার পাচ্ছে, ফলত তারা সেটাতে কমপ্লিটলি রাজি হয়ে গেছে। জুন্টা এবং আরাকান সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী দুজনের সঙ্গে কোলাবোরেশন করে এই রাজপথ প্রায় নির্মাণের শেষ লগ্নে, অনেকটাই এগিয়ে গেছে, কিছুটা পথ বাকি, এর মধ্যে কিছুটা অবশ্য জলপথ আছে। তো ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের বিকল্প রুট তৈরি হয়ে গেছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে। এটা কিন্তু ইউনূস সরকার বুঝেছেন যে বঙ্গোপসাগর দিয়ে মায়ানমার অর্থাৎ পূর্বতন বার্মাকে ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলে যে সেভেন সিস্টার্স, তার সঙ্গে ভারত একটা কোঅর্ডিনেশনের জায়গা তৈরি করে দিয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে রেল ট্র্যাক নিয়ে যাওয়ার যে পরিকল্পনা শেখ হাসিনা সরকারের আমলে ছিল, অনেকটা এগিয়েও গিয়েছিল, কিন্তু সেটাকে নিয়ে ভারত সরকার খুব বেশি এখন মাথা ঘামাচ্ছে না, কারণ বাংলাদেশে যা পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। ওদিকে সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের যোগাযোগ হচ্ছে শিলিগুড়ির চিকেন নেকে ভারত সরকার যা মিলিটারি ডিপ্লয়মেন্ট করেছে ইতিমধ্যে, বাংলাদেশ কেন ওখানে চীন এসে সমস্যা তৈরি করলেও কিছু হবে না। ফলত সে রুট তো ওপেন রয়েছে, দুদিক থেকেই ভারত সরকার এই প্রস্তুতি। তারই মধ্যে মোহাম্মদ ইউনূস সাহেব বুঝতে পারছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা ক্রমশ সঙ্গীন হচ্ছে। গত পরশু দিন একটা ঘটনা ঘটিয়েছেন। ঘটনাটা কি দেখুন, মোহাম্মদ ইউনূস যদি প্রকাশ্যে একটা বিবৃতি দেন আচমকা, তাহলে তো এটা এক্সপোজ হয়ে যাবে যে ভারত সরকারকে তিনি অফার পাঠাচ্ছেন, তিনি বিপদে পড়েছেন, তার অর্থনীতি বিপন্ন। তিনি যেটা করেছেন যে বাংলাদেশ চীন একটা মৈত্রী সভা করেছেন ঢাকায় এবং সেখানে তিনি ছিলেন মূল বক্তা, প্রধান বক্তা। পরিকল্পনাটা সরকারেরই যে এই ধরনের একটা সেমিনার থেকে আমি ভারত সরকারকে একটা মেসেজ দিই। কী বলেছেন সেখানে? যে উত্তর পূর্ব ভারতের বাণিজ্য পথ খুলে দেওয়া হোক। বুঝতে পারছেন অঙ্কটা? বাংলাদেশ থেকে চীনে যাওয়া বা বাংলাদেশ থেকে অন্যান্য রাষ্ট্রে যাওয়া বা বাংলাদেশ থেকে সরাসরি ওই যে সেভেন সিস্টার্স এতদিন কাটার গল্প বলেছেন রাজাকারের জামাতরা, ইউনূস তাকে তোলাই দিয়েছেন, এখন সেই সেভেন সিস্টার্সের মধ্য দিয়ে ব্যবসা করতে চাইছেন মোহাম্মদ ইউনূস।
অর্থাৎ চীনের সঙ্গে যোগাযোগের পথ বা অন্যান্য জায়গার যোগাযোগ পথ বা ভারতবর্ষের বিভিন্ন ওইসব স্টেটগুলোতে বাংলাদেশের সঙ্গে যাতে বাণিজ্যিক লেনদেন হয় তার পরিকল্পনা মাফিক এই কথাটা বলেছেন। প্রকাশ্যে বলেছেন মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান পরামর্শদাতা, ফলে স্বাভাবিকভাবে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া ক্যাচ করেছে এবং সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে এই উত্তর পূর্ব ভারতের বাণিজ্যিক পথটা মোহাম্মদ ইউনূস ব্যবহার করা স্টার্ট করতে চাইছেন, তাতে সবাই খুব উপকৃত হবে। বলতে গিয়ে অবশ্য বলেছেন আমাদের দুপাশে একদিকে চীন, একদিকে ভারতবর্ষ, দুটো বড় বড় অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র, ফলে তাদের সঙ্গে আমরাও অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চাই। পাশাপাশি আছে নেপাল, ভুটান, তাদের সঙ্গে আমাদের কোলাবোরেশন বাড়াতে চাই। অর্থাৎ মেসেজটা পাঠাচ্ছেন ভারত সরকারকে, সরাসরি বলতে পারছেন না। ওই চীন বাংলাদেশ মৈত্রী সভা থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াকে সামনে রেখে, সাক্ষী রেখে এই মেসেজটা পাঠালেন ভারত সরকারের দিকে। এটা তো বলে একটা দিক। ওদিকে তৌহিদ হোসেন, তাদের পররাষ্ট্রমন্ত্রক যিনি উপদেষ্টা, তার সঙ্গে এস জয়শঙ্কর বিদেশের মাটিতে বৈঠকে বসছেন। অর্থাৎ কোনো একটা জায়গায় বুঝতে পারছেন ডেজ আর নাম্বার। সুতরাং যা বৈরিতা হয়েছে, যেভাবে আমি আন্তর্জাতিকভাবে প্রেশারে আছি, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল হেল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখন ভারত সরকারের সঙ্গে যদি সম্পর্কটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যায়, ঠিক খুব জটিল পরিস্থিতিতে গিয়ে বাংলাদেশ পড়েছে। কারণ একটা খবর নিয়ে সেভাবে মিডিয়াতে আলোচনা হচ্ছে না যে বাংলাদেশের বস্ত্রশিল্পতে একটা সংকট দেখা দিচ্ছে। তার কারণ ইউরোপিয়ান দেশগুলো থেকে যে ধরনের অর্ডারগুলো বাংলাদেশে আসতো, তার প্রায় এখন যা পরিস্থিতি হয়েছে 90 লক্ষ, এটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, 90 লক্ষ কর্মী বস্ত্র শিল্পর সঙ্গে সংযুক্ত। বাংলাদেশ এই সেক্টরটা খুব পাওয়ারফুল ছিল। 90 লক্ষ, অর্থাৎ বাংলাদেশে যদি 18 কোটি জনসাধারণ হয়, তার মধ্যে 90 লক্ষ মানুষ মানে বিভিন্ন বস্ত্র শিল্প, রেডিমেড গার্মেন্টস তৈরির ছোট ছোট ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল। এবং সেখানে এখন যা খবর, রিকোয়ারমেন্টটা 1/3 নেমে গেছে। আগে যদি 90,000 অর্ডার আসতো, এখন 30,000 অর্ডার আসে। ফলত স্বাভাবিকভাবে সেখানে একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। তার মধ্যে নরেন্দ্র মোদী আবার দিল্লিতে একটি একটি মেলাতে গিয়ে তিনি বলে এসছেন পরিষ্কারভাবে যে আমরা 2029-এর মধ্যে আমরা 3 গুণ বস্ত্রশিল্পের বাজারটাকে তৈরি করব, ম্যানুফ্যাকচারিং ইউনিট, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। এবং আমার টার্গেট 2029, কিন্তু আমার মনে হচ্ছে তার আগেই আপনারা রিচ করে যাবেন। অর্থাৎ বাংলাদেশে যারা এই সাপ্লাইটা করতেন, এখন ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে ইউরোপিয়ান দেশগুলো তার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের নেটওয়ার্কটা শিফট করছেন। এটা বারবারই শোনা যাচ্ছিল এবং সেটা নরেন্দ্র মোদীর কথাতেও বোঝা গেল। অর্থাৎ গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যে ব্যাপক ইনভেস্টমেন্টটা বিদেশ থেকে আসতো বাংলাদেশে, সেটা ভারতবর্ষে শিফট করে যাচ্ছে। কারণ টেকনিক্যাল হ্যান্ডস বাংলাদেশে যেমন ভালো, ভারতবর্ষে প্রচুর টেকনিক্যাল হ্যান্ডস আছে এক। তারপর ম্যানুফ্যাকচারিং কস্টটা বাংলাদেশে কম, ঠিক একইভাবে ভারতবর্ষেও সেটা কম। ফলে চট করে ইন্ডাস্ট্রিগুলো শিফট হয়ে যাচ্ছে সাইলেন্টলি ভারতবর্ষে। এটাও বোধহয় মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন। ফলে কর্মসংস্থানের সমস্যা হবে, ব্যবসায়িক আর্থিক অবস্থা খুব খারাপ, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, সরকারি চাকরি প্রায় দিতেই পারছে না, কারণ আর্থিক সংকট। সেই মুহূর্তে দাঁড়িয়ে 7 সিস্টার্স কাটার গল্প কিন্তু খেয়াল করে দেখুন, রাজাকার, জামাত বলুন, বাংলাদেশিরা আর বলছেন না, ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন, কিন্তু 7 সিস্টার্স কাটার দম যে ফুরিয়ে গেছে। 4 ঘন্টায় কলকাতা আসবেন বলেছিলেন না প্রাক্তন মিলিটারিরা, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব ভেন্টিলেশনে কিংবা আইসিইউতে চলে গেছে। ফলে তো পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ মানুষের বাড়ছে, বিদ্রোহ মানুষের বাড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যারা নেতৃত্বে, তাদের গ্রহণযোগ্যতার তলানিতে এসে পৌঁছেছে। বিএনপি খুব দ্রুত ইলেকশনের দিকে যেতে চাইছে। জামাতরা আবার বৈষম্য বিরোধী ছাত্র সমাজদের সঙ্গে নিয়ে কিছু একটা করার কথা ভাবছে। সব জটিল একটা রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে। তার মধ্যে 2026-এর পরবর্তী নির্বাচন করার দিকে প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ ইউনূস। বিএনপি অবশ্য, তারেক রহমান, তারা প্রেশার দিচ্ছেন 2025-এর মাঝামাঝির মধ্যে ইলেকশন করতে হবে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের সম্ভব নয়, সেটা বিএনপিও বুঝতে পারছে। এই জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সার্ভাইভ করবে কিনা, সেইটা এখন কোটি টাকার প্রশ্ন। সেইটা বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূস। বুঝতে পেরেই উত্তর পূর্ব ভারত যে 7 সিস্টার্সকে বাংলাদেশটা কেটে দেবে, শিলিগুড়ি করিডোর কেটে দিয়ে ভেবেছিল 7 সিস্টার কাটবো, এখন সেই 7 সিস্টার্স 7টি ছোট ছোট রাজ্য যে আছে, অসম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এইসবগুলো, এইসব জায়গা দিয়ে যে রুটগুলো উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা আছে, সেইটাতে বাংলাদেশ ঢুকতে চাইছে। সরাসরি তো আর নরেন্দ্র মোদীকে বলতে পারেন না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ওই চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন করে ইন্টারন্যাশনাল মিডিয়াকে সেখানে ডেকে এই শব্দগুলোকে ছুঁড়লেন মোহাম্মদ ইউনূস। অত্যন্ত ধূর্ত এবং শট মানসিকতার লোক তো। এখন বোধহয়
কোনো একটা জায়গায় লজ্জাবোধ কাজ করছে যে ভারতবর্ষের বিরুদ্ধে এত বিদ্বেষ ছড়াচ্ছি, কোন মুখে আমি বলবো যে উত্তর পূর্ব ভারতের বাণিজ্য পথ খুলে দাও। ফলত ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে এটা দিলাম যাতে ভারত সরকার তো ভেবে দেখবে কিনা। মূল কথা হচ্ছে ভারত সরকার ভাবার মতো পরিস্থিতিতে আছে কি। আমার নিজের ধারণা ভারত সরকার গো স্লো প্রসেসে যাচ্ছে, যে তুমি কতটা ঠিক হও তার উপর সব কিছু নির্ভর করবে। ডিপ্লোমেসি চালাচ্ছেন, বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গিয়েছেন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। ওদিকে তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বিদেশি মিটিং হচ্ছে, বাংলাদেশে হচ্ছে না, এটা খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নানান পা ফেলতে শুরু করেছে, তাতে বাংলাদেশ বিপন্ন বোধ করছে। ঠিক এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস কিন্তু এই নতুন করে একটা ছকবাজির অঙ্ক শুরু করলো। ভারত সরকার কি বুঝছে না? ভারত সরকার বুঝছে, কিন্তু ভারত সরকার এখন গো স্লো প্রসেসে যাবেন, ধীরে সুস্থে এগোবেন, এবং সেটা মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন। গো স্লো প্রসেস যদি ভারত সরকার করে তো বাংলাদেশের পক্ষে কিন্তু সংকট আরও বাড়বে।